সাবেক নির্বাচন সময় আমরা কোথায় প্রথমত আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মানুষ পুরো রাষ্ট্র ব্যবস্থা থেকে মানুষ বিযুক্ত হয়ে পড়েছে। সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, তার সাথে মানুষের ন্যূনতম কোনো সংযোগ ছিল না। যে কারণে গত 15-20 বছরে সব শ্রেণী পেশার মানুষ, সব ইনকাম ব্র্যাকেটের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যেতে। এই সিলেটের কত তরুণ ইটালি যাওয়ার পথে নৌকায় ডুবে মরেছে সমুদ্রের মধ্যে, এত ডেসপারেট ছিল, মরিয়া ছিল। আল্লাহর অপর মেহেরবানিতে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নেহায়েত প্রয়োজনীয় একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ একটি নির্বাচন, সেই নির্বাচনটি কালকে অতিক্রম করেছে, সুসম্পন্ন হয়েছে। আর মানুষ তার পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছে। আমাদেরকে বেছে নিয়েছে, যেহেতু জনাব তারেক রহমান সাহেবকে ম্যান্ডেট দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটি সরকারের, আমাদের আগামী দিনের কাজ হচ্ছে এই দেশে আবার জবাবদিহিতা সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা, দেশটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা। সারা বাংলাদেশে দেখেন প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশন হয়। 22 লাখ লোকের প্রতি বছরের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, তাহলে কি পরিমাণ বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগের সক্ষমতা শুধু এই দেশের ভিতরে নাই। তার মানে আমার বাইরের বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। তো দেশের বাইরে থেকে বিনিয়োগ আকৃষ্ট করতে হলে, এমনকি দেশের বিনিয়োগও আকৃষ্ট করতে হলে বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ দরকার। অনেকগুলি কাঠ মানে লাল ফিতার দৌরাত্ম্য, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ডিরেগুলেশন দরকার। আমাদের বিনিয়োগের সহায়তা করার জন্য অনেকগুলি প্রতিবন্ধকতা দূর করা দরকার। আমাদের অহেতুক বিভিন্ন সরকারি লাইসেন্স পারমিট যেগুলি লাগে, যেগুলি ওভারল্যাপিং হয়, এটি থেকে জিনিসগুলিকে সিম্পলিফাই করা দরকার। আমাদের ব্যাংকিং ব্যবস্থার একটি মেজর ওভারহোলিং দরকার, বড় আকারে সংস্কার দরকার। আমাদের যেগুলি শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়েছে নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে, সেগুলি কিভাবে আমরা আগামী দিনে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব, কিভাবে এই কর্মসংস্থানগুলিকে ধরে রাখবো, কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করব, কিভাবে আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার ঘটাবো, কিভাবে এআই জন্য আমাদের তরুণ তরুণীদের মধ্যে সক্ষমতা তৈরি করব, এআই লার্নিং সেন্টার তৈরি করবো বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে অনলাইন গ্যাম্বলিং, মাদকের প্রকোপ থেকে এই দেশকে রক্ষা করব, স্পোর্টস ফ্যাসিলিটি কিভাবে ক্রিয়েট করবো সারা দেশে আমাদের তরুণ তরুণীদের জন্য। আমাদের সামনে চ্যালেঞ্জের কোনো কমতি নাই। লিস্ট নিয়ে বসলে আপনারাই বিরক্ত হয়ে পড়বেন যে এই লোক তো খালি লিস্ট বাড়াচ্ছে। কিন্তু আমাদের তো 18-20 কোটি মানুষ, এই জনগোষ্ঠীকে নিয়ে তো আমাদের আগাতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আছে, এগুলিকে মোকাবেলা করতে হবে এবং এগুলি সমাধান করেই এই দেশটাকে একটা বাসযোগ্য ফাংশনাল দেশে পরিণত করতে হবে, যেটির মধ্যে উন্নয়ন একটা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টের পথে যাবে এই দেশটা। তো সেটি হচ্ছে আগামী দিনের আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব এবং এগুলি থেকে উত্তরণ ঘটাবো ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জের বিষয়গুলো আমরা অনেক আগে থেকে শুনছি, আপনি আপনার ইশতেহারও অনেক কিছু বলেছেন। সেই প্রেক্ষিতে এইসব কাজগুলো বাস্তবায়ন করতে হলে এমপি থেকে নয়, একটু বড় পরিসরে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা তিন বছর অনেক কথা শুনছি যে ওনারা মন্ত্রী পরিষদে আপনাকে দেখতে চান, যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আরো বড় পরিসরে যেতে হবে। সেই জায়গায় আসলে মন্ত্রী পরিষদে আপনার যাওয়া নিয়ে আসলে কোনো প্রত্যাশা আছে কিনা? এটা তো একদম 24 ঘন্টা হয় নাই সংসদ সদস্য হয়েছে, আগে এটা একটু হজম হোক, তারপরে আরেক পথে যাব। আর ব্যক্তির বিষয়টা গুরুত্বপূর্ণ না, কে মন্ত্রী হলেন, কে এমপি হলেন। আমরা যে আস্থাটা এসেছে, মানুষ যে তার জনরায় দিয়েছে, সেগুলি তো আমার মুখ দেখে দেয়নি, দিয়েছে যে কর্মসূচিগুলি আমরা উপস্থাপন করেছি মানুষের সামনে, সেগুলির জন্য। তো এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে, আমাদের পরিকল্পনা আছে, সেভাবে আমরা এগিয়ে যাব। আমাদের হেলথ সেক্টরের পরিকল্পনা নিয়ে বিএনপি এগিয়ে এসেছে, শিক্ষা ক্ষেত্রে যে সংস্কার হবে সেগুলির জন্য আমাদের প্রস্তাবনা আমরা মানুষের সামনে হাজির করেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আগামী দিনে আমরা বাংলাদেশকে কিভাবে নতুনভাবে পরিবর্তনের পথে নিয়ে যাব, সেটার জন্য আমাদের ধারণাগুলি নিয়ে এসেছে। মানুষ সেটা পছন্দ করেছে, সেই ধারণাগুলি, সেই কর্মসূচিগুলি মানুষ আমাদের উপর আস্থা রেখেছে।
এখানে আমি বা আরেকজন সেই ব্যক্তিটাই হোক না, আমাদের প্রোগ্রামগুলি সেক্ষেত্রে ভাই আসলে কোনো একটা বললে আহ, আসলে উত্তরটা খুব ভালো উত্তর হবে না। এখানে সিমিলটেনিয়াসলি অনেকগুলি জিনিস নিয়ে কাজ করা যাবে। অবশ্যই আমাদের একটা মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী পরিকল্পনা, আমাদের একটা স্তর আছে, কিন্তু কাজ শুরু করতে হবে প্রথম দিন থেকেই। কর্মসংস্থানের জন্য কাজ শুরু করতে হবে। জলাবদ্ধতা অবসানের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোবো। সেই পরিকল্পনা প্রাতিষ্ঠানিকভাবে পরিকল্পনাগুলি সাজিয়ে নিয়ে আসার জন্য একটু সময় লাগবে। আমাদের সামাজিক যে দুইটা অনাচার, অনলাইন গেমলিং এবং মাদক, সেগুলির জন্য আমরা সময় নষ্ট না করেই কাজগুলিতে হাত দিতে চাই। তো কাজগুলি সমন্বিতভাবে অনেকগুলি কাজ একসাথে আমরা শুরু করব। অনেক বাধা বিপত্তি ছিল, চ্যালেঞ্জ ছিল, পাশাপাশি আপনার নির্বাচনী ইশতেহারে ঋণ নিয়ে অনেক ধরনের গুজব ছিল, সবকিছু উঠে আসলে আপনি বিজয়ী হয়েছেন এবং সিলেটে এক মর্যাদার আসলে আপনি এখন আসীন আছেন। তো সেক্ষেত্রে আসলে দলীয় প্রধানের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তিনি আপনাকে প্রাথমিকভাবে কি ধরনের শুভকামনা কিংবা দিক নির্দেশনা দিয়েছেন? দলীয় প্রধানের সাথে আমার কি কথা হয়েছে সেটা আপনাকে আমি কিভাবে বলবো? ভালো কথা হয়েছে। উনি নির্বাচনের ফল কি সেটা জানতে চেয়েছেন। যাক, ওটা অত গুরুত্বপূর্ণ কথা না। এমন এমন নেতার সাথে তো আমার যখন তখন কথা হতেই পারে। আমি তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মূল কথা হচ্ছে বিজয়ী ব্যক্তি না। আমি আবারও বলছি, রাজনীতি মানে হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস। আমরা আমাদের ধারণা, আমাদের কর্মসূচিগুলি সামনে নিয়ে এসেছি, অন্যরা অন্যদের পরিকল্পনাগুলি সামনে নিয়ে এসেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের পরিকল্পনাগুলির উপর আস্থা রেখেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটার জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে এই সমর্থনের ভিত্তি, যে আগের বিএনপি গভর্নমেন্টগুলির পারফরমেন্স, সেটা হতে পারে। তো আমরা যে পরিকল্পনাগুলি নিয়ে এসেছি, আগামী দিনে ইনশাল্লাহ সেটার বাস্তবায়ন আমরা করব। এখানে আমি ব্যক্তি কি হলাম না হলাম এটা মোটেও গুরুত্বপূর্ণ কিছু না। বাংলাদেশের আগামী 6 মাসে কোনো ধরনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা? এই যে যেহেতু বললাম, বর্ষা মৌসুম আসছে। আমরা আমরা এমপ্লয়মেন্ট নিয়ে শুরুতেই কাজ শুরু করবো, কর্মসংস্থানের বিষয় নিয়ে। আইটি সেক্টরটা, আইটিতে সিলেট কিছু দূর এগিয়েছে, কিন্তু লজিস্টিক সাপোর্টের অভাবে বেশি দূর যেতে পারছি না। এখানে আমরা চিহ্নিত করেছি যে আমরা সহায়ক একটা পরিবেশ তৈরি করার জন্য কি কি লাগবে, হেলথ সেক্টরের জন্য আমরা সহায়ক পরিবেশ তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলি চিহ্নিত করেছি। তো অনেকগুলি কাজে আমরা একসাথে হাত দেবো। আমি এটা আপনাকে আহ, বলাটা একেবারে অমূলক হবে যে আগামী 6 মাসের মধ্যে আপনি অমুক সেক্টরের একটা ফল দেখে ফেলবেন, এইভাবে না বলে সামগ্রিকভাবে আমরা পুরো জিনিসটা নিয়ে কাজ শুরু করব। আচ্ছা, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সিলেট একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম। আমরা দেখেছি তো 22 তারিখ থেকে আপনাদের দলীয় যিনি প্রধান, তিনি সিলেট থেকে তার নির্বাচনী জনসভা শুরু করেছেন। ইতিপূর্বে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে করেছে সবাই মোটামুটি। আপনাকে আমি সম্ভবত আপনি যে প্রথম যে আপনি নির্বাচনী আপনার প্রচারণা ছিল, সেখানে আমি লাইভে প্রশ্ন করেছিলাম যে আপনি সিলেট এক নিয়ে যে দেশ বিবেকের মিথ রয়েছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা। এখন আপনি বেশ উত্তরটি আমাকে দেন নাই। যেহেতু আমরা ফলাফল পেয়ে গেছি এবং জাতীয়ভাবে এখন পর্যন্ত সম্ভবত 209 বিএনপি জোট, তিনটা হয়তো স্থগিত, সরকার গঠন করতে যাচ্ছে। এখন কি বলবেন, এই মিথ কি আপনি বিশ্বাস করেন কিনা? একে যিনি পাশ করেন তার দলীয় রাষ্ট্র ক্ষমতায় যায়। যতদিন না এর অন্যথা ঘটে, এটা বিশ্বাস করতে থাকেন, অসুবিধা কি আছে? আপনার অবজারভেশনটা আপনি বিশ্বাস করেন কিনা? সম্পর্কে একটা প্রশ্ন করে ফেলি, যেহেতু গত বিগত যে সরকারগুলো দেখেছি, একসাথে যিনি এমপি পদে গেছেন তিনি কিন্তু মন্ত্রী হয়েছে। সেই মিথ্যে আসলে সরকার প্রধান জানেন কিনা বা আপনার দলীয় প্রধান জানেন কিনা? আর কোন প্রশ্ন? ভাই সিলেট হলো ঢাকার টেক্সটাইল বিজনেস, ওটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর প্রবাসীরা দেশে আসছে না, এই বিষয়টা কিভাবে না, এটা একটা খুবই ইতিবাচক দিক। যারা দূর দেশে আছেন তাদের তো নারীর সম্পর্ক তো ছিন্ন হয়নি। তারা ওই দেশে আছেন, কিন্তু এই দেশের প্রতিটা উত্থান পতন ঘটনা পরিক্রমার সাথে তাদের ব্যথা বেদনা আনন্দ কষ্ট সবকিছু জড়িত। এত বছর পরে বাংলাদেশে একটা নির্বাচন হতে পেরেছে, তার জন্য আপনারা দেখেছেন যে শত শত প্রবাসীরা উড়ে এসেছে। আমি এমনও দেখেছি নির্বাচনের দিন সকালে দু একজন এসেছেন, এসে ভোট দিয়ে তারপরে রাতে আমার সাথে দেখা করেছে। তো তাদের দেশের জন্য তাদের যে উৎকণ্ঠা, যে আবেগ, এটা তো আর আপনি কোনো
ফর্মুলা দিয়ে এটা ডিফাইন করতে পারবেন না। এটা অবিচ্ছেদ্য একটা ব্যাপার। তো তাদের যারা এসেছেন দেশে, যারা আসতে পারেননি, দূর থেকে দোয়া করেছেন, দেশের একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য দোয়া করেছেন, তাদেরকে আরো অনেক বেশি ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং প্রত্যেকের জন্য সেফ ফ্লাইট এর জন্য দোয়া করি। আর এই উৎকণ্ঠা এবং এই আবেগ আপনারা যেন ধরে রাখতে পারেন, প্রবাসীদের পরবর্তী প্রজন্মের সাথেও যেন এই দেশের নারী সম্পর্ক ছিন্ন না হয়, সেজন্য আগামী দিন এই সিলেটকে বিশেষত, যেই জনপদের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর, এই সিলেটকে আমরা তাদের জন্য বিনিয়োগ সক্ষম একটি জায়গা হিসাবে তৈরি করতে চাই। আপনি দেখেন আজকে যারা থার্ড বা ফোর্থ জেনারেশন ইংল্যান্ডে, তাদের এই দেশের সাথে সেরকম টান নাই যেটা ফার্স্ট সেকেন্ড জেনারেশন ছিল। যদি এখানে তারা বিনিয়োগ করেন, আর্থিক সম্পর্ক রচিত হয়, এই নারীর বন্ধন কখনো ছিন্ন হবে না। আর আপনি যে মন্ত্রীর মিথ আর নির্বাচনী আসনের মিথ যেটা বললেন, মিথ তো মিথই, এটা যতক্ষণ আপনি চোখের সামনে আছে ততক্ষণ তো এটার গুরুত্ব আছে, তাই না? এইটা বিষয় হচ্ছে একটা সময়, বিশেষ করে গত কয়েকটা বছর মানুষ বলতো সিলেটের টিম না, আপনি এসেছেন সিলেটের টিম কি হবে কিনা না, আর জনগণকে আসলে আমরা তো সাংবাদিকরা জানি আপনি অনেক ম্যানিফেস্টো সহজ করে, কিন্তু জনগণ জানে না যে আপনি আসলে কি করতে চান, আপনার ফার্স্ট প্রায়োরিটি কি, বা এই যে সিলেটের যে একজন অভিভাবক হলেন তার আসলে মানে একদম হার্ড লাইনে কি করতে চান সিলেটকে বাঁচানোর জন্য, বা সিলেটের যে এত প্রবলেমটা সিলেটের জন্য। এটা যদি হয়তো কেউ কেউ বোঝেন নাই, কিন্তু আমার ধারণা বেশিরভাগ বুঝেছেন। না বুঝলে এত ভোটও পেতাম না এবং এত অপপ্রচারের পরে এই সমর্থনের এত মাত্রা দেখা যেত না। যেটা আমরা করতে চাই, সিলেটে একটা পুঞ্জীভূত বেকারত্বের সমস্যা আছে এবং আজকে শাহজালাল ইউনিভার্সিটি থেকে বা কৃষি ইউনিভার্সিটি বা ভালো কলেজ থেকে মাস্টার্সের ভালো রেজাল্ট নিয়ে যে ছেলে বা মেয়েটা বের হবে, তার জন্য সিলেটে কোনো জব স্কোপ নাই। তার কাজ পেতে হলে ঢাকা চিটগাং যেতে হবে। সিলেটে, এবং আপনি এই জন্যই আমাদের ছেলেমেয়েরা এত ডেসপারেটলি চেষ্টা করে দেশের বাইরে চলে যায়। আগামী দিন সিলেটে যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, এটার ব্যবস্থাটা আমরা করব। এটার জন্য আমরা ভিন্ন ভিন্ন কয়েকটা অ্যাপ্রোচ রেখেছি। একটা হলো শিল্পায়নের মাধ্যমে, একটা হলো আইটি সেক্টরকে প্রসারের মাধ্যমে, একটা হলো আধুনিক কৃষির মাধ্যমে। এইভাবে বিভিন্ন ভাবে আমরা আমাদের তরুণ জনগোষ্ঠী বা যারা আমাদের যে পাইল্ড আনএমপ্লয়েড পিপল আছে, এদেরকে আমরা কাজের মধ্যে নিয়ে আসছি। আমরা সিলেটের জলাবদ্ধতার অবসান ঘটাতে চাই। এটা তো স্পষ্ট, এই কথাটাই সেলফ এক্সপ্লেনেটরি। আমরা অনলাইন গেমলিং এবং মাদক থেকে সিলেটকে বের করে আনতে চাই। খারাপ একটা বিষয়, যেটার মধ্যে যা ক্ষতি হয় শ্রমজীবী পরিবারগুলির ক্ষতি হয়। জোয়া খেলে যে দেখো একজন পুরুষ, আপনি তাদের ঘরে গিয়ে দেখবেন যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সেই মহিলাকে। এই জায়গা থেকে আমরা সিলেটকে বের করে আনতে চাই এবং এই জিনিসগুলি আজকে কথা বলার মতো পর্যায়ে এসেছে, কারণ দীর্ঘদিন সিলেটে কোনো রাজনৈতিক অভিভাবকত্ব ছিল। আর এগুলি তো হচ্ছে সিলেটের সমস্যা। আর সারা দেশেই এমপ্লয়মেন্ট একটা বড় প্রবলেম। আমাদের আগামী দিনের লক্ষ্য হলো প্রথমত দেশের মধ্যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনা। যেভাবে আমরা পার্লামেন্টে রিফর্ম করার চিন্তা করেছি, পরিকল্পনা করেছি, যেভাবে আমরা আর্টিকেল 70-কে অ্যামেন্ড করার চিন্তা করেছি,